প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা প্রত্যেককে ভালো আছো। আজকে চলে এসেছি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। এই ভিডিওতে আলোচনা করব ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টার পরীক্ষার সুস্থায়ী কৃষি ধারণা অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে। তোমাদেরকে বলো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এখানে যে এই অধ্যায় থেকে প্রশ্ন উত্তরগুলো রাখা হয়েছে, প্রতিটি প্রশ্ন তোমরা বোঝার চেষ্টা করো, প্রয়োজনে খাতার মধ্যে তোমরা লিখে নাও। এর উত্তরগুলো তোমরা বারবার পড়ো। ওকে, তো তোমাদের সামনে যেগুলো প্রশ্ন রাখবো সেই প্রশ্নগুলো প্রতিটি প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এক কথায় সাজেশন ভিত্তিক প্রশ্ন। তোমরা এই প্রশ্ন উত্তরগুলো ভালো করে পড়ে রাখো। আশা করি তোমরা এখান থেকে কমন পাবে। তো শুরু করা যাক। তার একটা ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেল নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, পাশ থেকে আইকনটি বাজিয়ে রাখবে, তাহলে সবার আগে এই ধরনের ভিডিওগুলো পাবে। ওকে, তো দেখো এখানে মান 2 এবং মান 6 এর প্রশ্ন নিয়ে আলোচনা করব। যে প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরবো, প্রতিটা প্রশ্ন তোমরা খাতার মধ্যে লিখে নেবে। ওকে, ভিডিওটা তোমরা থামিয়ে প্রশ্নের উত্তরগুলো লিখে নেবে। দেখো এই যে প্রশ্নটা আছে, প্রথম প্রশ্নটা, জিরো হাঙ্গার চ্যালেঞ্জ বলতে কী বোঝো? তার আগে তোমাদের জানিয়ে রাখি, এখানে যে প্রশ্নগুলো আলোচনা করবো, প্রথম যে প্রশ্নগুলো আলোচনা করব সেই প্রশ্নগুলোর মান হচ্ছে গিয়ে 2, তারপরে মান 6-এর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। ওকে, তো দেখো জিরো হাঙ্গার চ্যালেঞ্জ বলতে কী বোঝো? তো জিরো হাঙ্গার চ্যালেঞ্জটা কি? রিও +20 সম্মেলনে 2012 যেটা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, রিও 20 সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কত সালে? 2012 সালে। খাদ্য নিরাপত্তা, পুষ্টি এবং সুস্থায়ী কৃষির উপর গুরুত্ব আরোপ করা হয়। তাছাড়া সম্মিলিত রাষ্ট্রপুঞ্জ 2015 সালে জিরো হাঙ্গার চ্যালেঞ্জ ঘোষণা করে। কে ঘোষণা করে? সম্মিলিত রাষ্ট্রপুঞ্জ। ওকে, জিরো হাঙ্গার ডিভিশনটি 5টি উপাদানের সমন্বয়ে গঠিত, যা একসাথে নেওয়া ক্ষুধা নিবারণ করতে পারে, সব ধরনের অপুষ্টি দূর করতে পারে এবং অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই খাদ্য ব্যবস্থা গড়ে তুলতে পারে। ওকে, উদাহরণ দিয়ে দিচ্ছি, দেখো উদাহরণগুলো তোমাদেরকে অবশ্যই দিতে হবে। উদাহরণটা উল্লেখ করলে তোমরা ফুল মার্কটা পেয়ে যাবে। উদাহরণস্বরূপ বলা যায় অন্তোদয়া অন্ন যোজনা, যেটা রেশন ডিলাররা দিয়ে থাকে, AAY কার্ড থেকে রেশন কার্ড, সেটা রেশন ডিলাররা দিয়ে থাকে। ওকে, তাছাড়া কি লক্ষ্য দরিদ্র পরিবারগুলিতে অন্তর্ভুক্তিমূল্য খাদ্য সরবরাহ করা। এর লক্ষ্যটা হচ্ছে কি দারিদ্র পরিবারের মধ্যে গুলিতে অন্তর্ভুক্তি মূল্যে খাদ্য সরবরাহ করা। তারপর হচ্ছে কি ইন্টিগ্রেট চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম, যেটা ICDS। তোমরা দেখছো তোমাদের গ্রামে বা পাড়ায় হয়তো ICDS সেন্টার থাকে। সেখানে কী করে 0 থেকে 6 বছর বয়সী শিশুদের, গর্ভবতী মহিলাদের এবং কিশোরী মেয়েদের উপর ফোকাস করে ব্যাপক প্রাথমিক শৈশব যত্ন এবং বিকাশের পরিকল্পনা করে। তো এটাই হচ্ছে জিরো হাঙ্গার চ্যালেঞ্জ। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো যে জিরো হাঙ্গার চ্যালেঞ্জ বলতে কী বোঝো। তো এই উত্তরটা তোমরা ভালো করে পড়ে যাবে, খুবই মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন পরীক্ষায় থাকতে পারে। দেখো নেক্সট, দেখো আমি তোমাদেরকে বলে রাখি, প্রতিটা অধ্যায়ের যে সাব টপিক আছে সেই সাব টপিক অনুযায়ী কিন্তু আমি তোমাদের সামনে ভিডিওগুলো নিয়ে আসছি। খুবই তোমরা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকো, তোমাদের বলবো অবশ্যই ভিডিওটা দেখে নাও। তোমাদের কাছে পরিবেশ বিদ্যাটা একবারই জলের মতো হয়ে যাবে। প্রতিটা সাব টপিক যেখানে বোঝানো হয়েছে এবং প্রতিটা সাব টপিকের নোটসগুলো আলোচনা করা হচ্ছে। আশা করি তোমরা প্রতিটা ভিডিও দেখে নিলে তোমাদের কাছে একবারেই পরিবেশবিদ্যা বিষয়টা একেবারে জলের মতো হয়ে যাবে। দেখো সেকেন্ড সেমিস্টার পরীক্ষায় তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে, মান 2-এর আর মান 6-এর অ্যান্সার লিখতে হবে। সেই জন্য তোমাদেরকে কিন্তু একটু গুরুত্ব সহকারে প্রতিটা বিষয় পড়তে হবে, তবেই তোমরা কমন পাবে, লিখতেও পারবে। নচেত কিন্তু ঠিকঠাক যদি ভালো করে না পড়ো তাহলে কিন্তু প্রশ্ন কমন পাবে না, তাহলে সেক্ষেত্রে হয়তো স্কোরটা তোমাদের কমে যাবে। ওকে, তাই তোমাদেরকে বলো একটু গুরুত্ব সহকারে তোমরা ক্লাসটা করো, আর যেগুলো বিষয় বলছি সেগুলো বিষয়ের উপর ফোকাস দাও। আশা করি তোমাদের প্রত্যেকের রেজাল্ট ভালো হবে। ওকে, নেক্সট যে প্রশ্নটা নিয়ে আলোচনা করবো, দেখো কি আছে, সুস্থায়ী কৃষির উদ্দেশ্যগুলি লেখো। দেখো সুস্থায়ী কৃষির উদ্দেশ্যগুলি লেখো। তার আগে এই প্রশ্নটা আলোচনা করে দিই যে সুস্থায়ী কৃষি বলতে কী বোঝো। তো সুস্থায়ী কৃষিটা কি? সুস্থায়ী কৃষি হলো কৃষির একটি পদ্ধতি যার প্রধান লক্ষ্য হলো পরিবেশের ক্ষতি না করে দীর্ঘমেয়াদী ফসল উৎপাদন করা। এই কৃষি কৌশলগুলি পরিবেশ, জনস্বাস্থ্য, মানব সম্প্রদায় এবং প্রাণী কল্যাণ রক্ষা করে। সুস্থায়ী কৃষিতে ব্যবহৃত কিছু বিভিন্ন কৌশল হলো শস্যাবর্তন, মিশ্র চাষ, খরা সেচ,
কৃষি বনায়ন ইত্যাদি। দেখো সুস্থায়ী কৃষি বলতে কী বোঝাচ্ছে, যার প্রধান লক্ষ্যটা হচ্ছে কি পরিবেশের ক্ষতি না করে দীর্ঘমেয়াদী ফসল উৎপাদন করা, সেটাই কিন্তু সুস্থায়ী কৃষি। ওকে, যেমন সুস্থায়ী কৃষিতে ব্যবহৃত হচ্ছে যেমন শস্য আবর্তন, অর্থাৎ একই জমিতে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন। তাছাড়া মিশ্র চাষ বলতে কি একটি জমি, এই জমির মধ্যে হয়তো পশুপালন করা হয়, তারপরে সেখানে কি পশুপালনের পাশাপাশি বিভিন্ন ফসল চাষ করা হয়, তো সেটা হচ্ছে মিশ্র চাষের মধ্যে পড়ছে। তাছাড়া খরা সেচ, কৃষি বনায়ন, এইগুলো সব হচ্ছে কৃষি চাষের একটা সুস্থায়ী মানে কি বলবো যে সুস্থায়ী কৃষি ব্যবহৃত বিভিন্ন রকমের কৌশল। ওকে, নেক্সট, সুস্থায়ী কৃষির প্রধান উদ্দেশ্যগুলি লেখো। দেখো মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, সুস্থায়ী কৃষির প্রধান উদ্দেশ্যগুলো কী কী। দেখো উদ্দেশ্যগুলো তোমাদের সামনে তুলে ধরছি, বিষয়টা বোঝার চেষ্টা করো। সুস্থায়ী কৃষির প্রধান উদ্দেশ্যগুলি হলো কি নিম্নরূপ: অধিক উদ্ভিদ বৈচিত্র্য উৎপাদন করা, অর্থাৎ বিভিন্ন প্রজাতির উদ্ভিদ উৎপাদন করা হচ্ছে গিয়ে সুস্থায়ী কৃষির প্রধান উদ্দেশ্য। এখানে সুস্থায়ী উদ্ভিদ বলতে কি বিভিন্ন ফসলি উদ্ভিদ, এর মধ্যে বৈচিত্র্য উৎপাদন করা। ওকে, যেমন ফসলি বৈচিত্র্য বলতে কি, যেরকম ধানের ক্ষেত্রে বিভিন্ন বৈচিত্র্য দেখতে পাই, বিভিন্ন প্রকার উচ্চ ফলনশীল ধান যেমন জয়া, রত্না, বিভিন্ন রকম IR-18, এগুলো সব হচ্ছে উৎপাদনশীল, মানে কি বলবো, বিভিন্ন ধানের মধ্যে বৈচিত্র্য। ওকে, তাছাড়া বিভিন্ন গমের ক্ষেত্রে সেরকম বৈচিত্র্য দেখতে পাওয়া যায়, তাছাড়া সরিষা উৎপাদনে সেরকম বৈচিত্র্য দেখতে পাওয়া যায়। তারপর হচ্ছে কি যে জমিতে পেস্ট প্রতিরোধক উদ্ভিদ সৃষ্টি হয়। পেস্ট প্রতিরোধক উদ্ভিদ, পেস্ট বলতে কি, যে পেস্ট বলতে যে সমস্ত পোকা জমির ক্ষতি করে বা ফসলের ক্ষতি করে, সেই সমস্ত প্রতিরোধী উদ্ভিদ সৃষ্টি করা, যেন সেই পেস্ট দ্বারা কিন্তু সেই আক্রান্ত যেন না হয় সেই উদ্ভিদগুলো। ওকে, তাছাড়া কি প্রতিরোধী উদ্ভিদ উৎপাদন, প্রতিরোধী উদ্ভিদ উৎপাদন করা, অর্থাৎ এমন উদ্ভিদ বা উৎপাদন করা হয় সুস্থায়ী কৃষি উদ্দেশ্য লক্ষ্য যে এমন উদ্ভিদ উৎপাদন করা হবে যা প্রতিকূলতার সঙ্গে কিন্তু মানে কি বলবো, প্রতিকূল পরিবেশের জন্য তারা টিকে থাকতে পারে, অর্থাৎ কোনো প্রকারে যেন তা ক্ষতিগ্রস্ত না হয় বা সহজেই সেই উদ্ভিদগুলো যেন না মারা পড়ে। ওকে, নেক্সট, কোনো নির্দিষ্ট প্রজাতির জিনগত সম্পদকে রক্ষা করা, অর্থাৎ যে কোনো প্রজাতির জিনগত সম্পদ সংরক্ষণ করা। জিনগত সম্পদ সংরক্ষণ, যেটা আমরা ক্রায়ো সংরক্ষণ বলি, সেটা কিন্তু সুস্থায়ী কৃষির একটা উদ্দেশ্য বা লক্ষ্য। ওকে, নেক্সট প্রশ্ন কি আছে, সুস্থায়ী কৃষির প্রধান সমস্যাগুলি লেখো। মানে ভারতের সুস্থায়ী কৃষির প্রধান সমস্যাগুলি লেখো, কী কী সমস্যা, সেই সমস্যাগুলো তোমাদেরকে তুলে ধরতে হবে। ওকে, দেখো ভারতের সুস্থায়ী কৃষির প্রধান সমস্যাগুলি হলো কি, ভারতের কৃষি ব্যবস্থা মৌসুমি বৃষ্টিপাতের উপর নির্ভরশীল। সেটা মৌসুমি বৃষ্টিপাতের উপর নির্ভরশীল হয়ে কিন্তু ভারতের কৃষি ব্যবস্থাটা রয়েছে। মৌসুমি বৃষ্টিপাত যদি না হয় ঠিক সময় মতো, তাহলে কিন্তু সেক্ষেত্রে ফসল মানে খরা যাবে, অর্থাৎ জমি খরা দেখা দিবে এবং ফসল কিন্তু উৎপাদন হবে না। ওকে, নেক্সট, ভারতের অধিকাংশ কৃষি জমির আয়তন ছোট এবং সুষম আকারের না হওয়া, এটাও কিন্তু একটা সমস্যা। সুস্থায়ী কৃষি এটা কি সমস্যা, যে কি জমির আয়তন কিন্তু ছোট, অর্থাৎ ভারতের কৃষি জমির আয়তন কি হয়, ছোট হয়, তাছাড়া সুষম আকারে কিন্তু ঠিকঠাক মতো হয় না, এটাও কিন্তু একটা সমস্যা। নেক্সট, ভারতের কৃষি ব্যবস্থায় হেক্টর প্রতি উৎপাদন উন্নত দেশের তুলনায় কিন্তু কম। ভারতের কৃষি ব্যবস্থায় হেক্টর প্রতি উৎপাদন উন্নত দেশের তুলনায় কম, অর্থাৎ উন্নত দেশ, যে সমস্ত উন্নত দেশ, সেখানে যে পরিমাণ ধান উৎপাদন হয় হেক্টর প্রতি, ভারতে কিন্তু সেই তুলনামূলক একটু কম হয়, এটাও কিন্তু একটা সমস্যা। ওকে, নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখো মিশ্র চাষ বলতে কী বোঝো। এই বিষয়টা নিয়ে একটু আগে আলোচনা করেছিলাম। মিশ্র চাষটা কি, মাংস, ডিম বা দুধের জন্য পশু পালনের পাশাপাশি ফসলের চাষ মিশ্র চাষকে সংজ্ঞায়িত করে। উদাহরণস্বরূপ, একটি মিশ্র খামারে গম বা রাইয়ের মতো খাদ্য শস্যের ফসল জন্মাতে পারে। ওকে, এবং গবাদি পশু ভেড়া, শূকর বা হাঁস মুরগি পালন করতে পারে। প্রায় গবাদি পশুর গোবর ফসল সার দেয়। তো এগুলো সব হচ্ছে মিশ্র চাষের অন্তর্গত, অর্থাৎ মাংস, ডিম আর দুধের জন্য পশু পালনের পাশাপাশি সেখানে ফসলের চাষটা, সেটাতে মিশ্র চাষকে বোঝায়। মাংসের জন্য বিভিন্ন পশু পালন করা হবে, ডিমের জন্য বিভিন্ন পাখি পালন করা হবে, দুধের জন্য পশু পালন করা হবে, পাশাপাশি ফসল চাষ করা হবে একই জায়গায়, সেটাই কিন্তু মিশ্র চাষকে বোঝাচ্ছে। ওকে, এর উদাহরণগুলো দিয়ে দিচ্ছি, তোমরা আশা করি প্রত্যেকে বুঝে গেছো। এরপরে দেখো ঝুম চাষ কি, মোস্ট ইম্পর্টেন্ট। ঝুম চাষটা কি, দেখো আমি যে পয়েন্ট করে ধরে ধরে আমি লিখে দিয়েছি, সেভাবে তোমরা কিন্তু খাতার মধ্যে লিখে নেবে এবং বারবার তোমরা পড়বে। ওকে,
ঝুম চাষ হলো এক ধরনের পরিবর্তনশীল কৃষি যেখানে প্রাকৃতিক উদ্ভিদকে কেটে ফেলা হয় এবং চাষের জন্য জমি পরিষ্কার করার জন্য পুড়িয়ে ফেলা হয়। ওকে, এবং তারপরে কৃষক একটি নতুন জমিতে চলে যায়, কৃষকটি নতুন জমিতে চলে যায় এবং জমি অনুর্বর হয়ে গেলে প্রক্রিয়াটি পুনরাবৃত্ত করে। এই পদ্ধতিতে বারবার কিন্তু পুনরাবৃত্ত হয়। দেখো বিষয়টা বোঝার চেষ্টা, ঝুম চাষটা হচ্ছে পরিবর্তিত কৃষি, অর্থাৎ একটা জমি, সাপোজ ধরো দুটো জমি আছে, বিষয়টা বোঝার চেষ্টা করো। এই জমিতে ফসল চাষ হচ্ছিল, এখন এই জমিতে ফসল চাষ করার পর সেই জমিটা হয়তো অনুর্বর হয়ে গেলো, সেখানে তারপর সেখানে ফসল পুড়িয়ে সেখানে জমি চাষ না করে তারপরের অংশতে কিন্তু আবার চাষ করতে শুরু করে দিল। ওকে, তারপরের অংশটিতে আবার সেই জায়গাটা অনুর্বর হয়ে যাওয়ার পরে, এটা কিন্তু বেশ কয়েক বছর ধরে চলতে থাকে, অনুর্বর হয়ে যাওয়ার পরে তারপরে আগে যেখানে কৃষি পদ্ধতি চাষ করছিল সেখানে আবার চলে যায়, অর্থাৎ স্থানান্তরিতভাবে এই চাষটা হয়। আর এই পদ্ধতি কিন্তু বারবার হয়ে থাকে, তবে একই বছরে হয় না, হয়তো দু বছর হয়তো প্রথম জমিটাতে চাষ হলো, তারপরে 2 বছর পরে আবার তারপরে জমিতে চাষ করা হলো, এখানে যখন জমির উর্বরতা কমে গেলো তারপরে আবার আগের সেই যে জমিতে চলে যাচ্ছে, এইভাবে কিন্তু পরিবর্তনশীল চাষ বা ঝুম চাষটা কিন্তু করে থাকে। ওকে, নেক্সট প্রশ্ন দেখো একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, নিবিড় কৃষি কি? নিবিড় কৃষি কি? তো নিবিড় কৃষিটা কি? নিবিড় কৃষি বলতে এমন একটি কৃষি ব্যবস্থাকে বোঝায় যেখানে একাধিক উদ্যোগে সম্পদের দক্ষ ব্যবহার, নিয়ন্ত্রিত পুষ্টি সরবরাহ প্রবাহ এবং অবশিষ্টের ব্যবহার করার মাধ্যমে মাটির উর্বরতা রক্ষণাবেক্ষণ জড়িত। এটি কৃষকের জন্য বৈচিত্র্যকরণ, ঝুঁকি এড়ানো, উচ্চ মুনাফা এবং সারা বছর কাজ করার অনুমতি দেয়। অর্থাৎ নিবিড় কৃষি ব্যবস্থা এই ক্ষেত্রে এই বিষয়গুলো দেখা যায়। কি নিবিড় কৃষি বলতে একটি কৃষি ব্যবস্থাকে বোঝায় যেখানে কি একাধিক উদ্যোগ থাকবে, সম্পদের দক্ষ ব্যবহার হবে, নিয়ন্ত্রিত পুষ্টি সরবরাহ হবে। নিয়ন্ত্রিত পুষ্টি সরবরাহ বলতে কি উদ্ভিদের মধ্যে নিয়ন্ত্রিত পুষ্টি সরবরাহ। ওকে, অবশিষ্টাংশের পুনর্ব্যবহার করার মাধ্যমে মাটির উর্বরতা কী হবে, রক্ষণাবেক্ষণ তার সঙ্গে কিন্তু জড়িত। ওকে, এই ধরনের যে কৃষি পদ্ধতি সেটা হচ্ছে কি নিবিড় কৃষি। ওকে, নেক্সট প্রশ্ন দেখো। তারপরে দেখো হিউমাস বা বোধ মাটি কি, ইহা কয় প্রকার ও কী কী? ভালো করে বুঝবে। শিলাচূর্ণের সঙ্গে উদ্ভিদ ও প্রাণীর পচনশীল দেহাবশেষ মিশে যে কালো বা বাদামি বর্ণের মাটি গঠিত হয় তাকে হিউমাস বা পিট বা বদ মাটি বলে। দেখো এখানে 3টে নাম আছে, হিউমাস, পিট, বদ মাটি। তো পরীক্ষায় হয়তো যে কোনো একটা দিতে পারে, হিউমাস দিতে পারে, বা পিট মাটি বলতে কী বোঝো, বা বদ মাটি বলতে কী বোঝো, এভাবে থাকতে পারে প্রশ্ন। ওকে, তারপরে দেখো এখানে পচনের হবে, একটু তোমার ঠিক করে, পচনের মাত্রা অনুযায়ী এই মাটি কিন্তু 3 প্রকার, অর্থাৎ হিউমাস মাটি হচ্ছে 3 প্রকার। কী কী? মৃদুবদ, কাঁচাবদ, পিটবদ। ওকে, দেখো পরের প্রশ্ন নিয়ে আলোচনা করার আগে তোমাদেরকে বলবো, তোমরা যদি এই যে চ্যাপ্টার সাব টপিক অনুযায়ী অধ্যায় থেকে যে উত্তরগুলো আমি নিয়ে আলোচনা করছি, তোমরা যদি সেই প্রশ্ন উত্তরের নোটসগুলো পেতে চাও তাহলে দেখো নিচের দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। বিষয়টা আমি তোমাদেরকে জানিয়ে দিব কীভাবে তোমরা সেই নোটসগুলো পাবে। ওকে, দেখো নেক্সট প্রশ্ন নিয়ে আলোচনা করছি, সবুজ সার কি? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, সবুজ সার কি? সবুজ সার বলতে কি বোঝায় সেটা একটা প্রশ্ন, এখানে দেখো একটু মিস্টেক হয়েছে, তোমরা ঠিক করে নেবে। এটা পয়েন্ট হবে সবুজ সার বলতে কী বোঝায়। ওকে, যে সকল শস্য বা উদ্ভিদ জমিতে বুনে সবুজ অবস্থায় চাষ দিয়ে মাটির সাথে মিশানো হয় তাকে সবুজ সার বলে। ধইঞ্চা, শন, পাট, সিম জাতীয় উদ্ভিদ ইত্যাদি সবুজ সার উৎপাদনের উদ্ভিদ। সবুজ সার জৈব পদার্থ যোগ করে মাটি উর্বর করে এবং মাটির ভৌত গুণাবলীগুলির উন্নতি সাধন করে এবং মাটির উর্বরা শক্তি বাড়ায়। দেখো একই জমিতে কি বলছে, মানে সকল শস্য উদ্ভিদ জমিতে বুনে সে অবস্থায় মাটি কী করা হয়, সেটা মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়, অর্থাৎ লাঙ্গল দিয়ে চাষ করে সেই সমস্ত উদ্ভিদগুলোকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়। সে মাটির সঙ্গে পচনের ফলে এক ধরনের সার তৈরি হয়, যে সারটা সবুজ সার হয়। সাধারণত গ্রামগঞ্জে দেখতে এই ধরনের সবুজ সার কিন্তু এখন প্রচলিত থাকে। কি করে, যে জমিতে প্রথমে জমির ফাঁকা রাখা হয়, সেই জমির মধ্যে কী করে ধান চাষ বুনে দেওয়া হয়, বা সিম জাতীয় গাছ বা ডাল জাতীয় গাছ সেখানে চাষ করা হয়। এবার সে কী করা হয়, সেই জমিতে
সাধারণত সেই জমির মধ্যে জল ছিল, সেই জমির মধ্যে লাঙ্গল দিয়ে চাষ করা হয়। সেই সময় জলের সঙ্গে এবং মাটির সঙ্গে মিশে সেই সমস্ত গাছগুলো বা উদ্ভিদগুলো কী হয়, পচে গিয়ে এক ধরনের সার তৈরি হয়। সেটা খুবই সেই সারটা কী হয়, খুবই উর্বর সার, মাটির সঙ্গে মিশে গিয়ে মাটির উর্বরতা শক্তি বাড়িয়ে দেয়। এই ধরনের সার কিন্তু সবুজ সার। ওকে, দেখো এরপরে আলোচনা করব সবুজ বিপ্লব। সবুজ বিপ্লব থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে, তাই তোমাদেরকে বলবো বিষয়টা ভালো করে দেখে নাও আর বোঝার চেষ্টা করো। ওকে, তো সবুজ বিপ্লব থেকে প্রশ্ন আসলে মান 6-এর প্রশ্ন আসতে পারে। তো এখানে বিভিন্ন তো টপিক মানে সবুজ বিপ্লব সম্পর্কে আমি আলোচনা করে দিয়েছি। দেখো এখান থেকে একাধিক প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে, তো তাই তোমাদেরকে প্রতিটা পয়েন্ট কিন্তু ধরে ধরে বা প্রতিটা পয়েন্ট ভালো করেই মনে রাখতে হবে। দেখো এখানে বিষয়টা আমি তুলে ধরেছি। সবুজ বিপ্লব বা গ্রিন রিভলিউশন বলতে উচ্চ ফলনশীল বীজ এবং অন্যান্য কৃষি পরিকাঠামোর সাহায্যে ফসল উৎপাদনের অভূতপূর্ব উন্নতিকে বোঝায়। এই সবুজ বিপ্লব শুরু হয়েছিল 1960-এর দশকে ডক্টর নরম্যান আর্নেস্ট বরলগ এর উদ্যোগে। ওকে, গ্রিন রেভলিউশন যে শব্দটি প্রথম ব্যবহার করেন মার্কিন প্রশাসনের অন্যতম আধিকারিক উইলিয়াম এস গন্ড। উইলিয়াম এস গন্ড। তাহলে সবুজ বিপ্লবের যদি জনক বলা হয় তাকে কাকে বলা হয়? আর্নেস্ট বরলগকে বলা হয়। তার উদ্যোগে কিন্তু সবুজ বিপ্লব বা গ্রিন রিভলিউশন হয়েছিল। এরপরে দেখো সবুজ বিপ্লবের 12টি উপাদান রয়েছে, সেগুলো উপাদানগুলি তোমাদের সামনে পরপর আলোচনা করেছি। দেখো উচ্চ ফলনশীল বীজ, জলসেচ, এগুলো বিষয় আশা করি তোমরা প্রত্যেকে বুঝো, বিষয়টা হয়তো আলোচনা না করলেও হবে। তারপর দেখো রাসায়নিক সার, কীটনাশক, প্রকল্প এলাকার উন্নয়ন, জ্যোতির সংহতি সাধন, তারপর ভূমি সংস্কার, কৃষি ঋণ, গ্রামীণ বৈদ্যুতায়ন, তার গ্রামীণ সড়ক এবং বাজারের উন্নতি সাধন, কৃষি যন্ত্রপাতি, বিশ্ববিদ্যালয়। দেখো এই যে পয়েন্টগুলো আলোচনা করা হয়েছে, এখান থেকে প্রশ্ন হয়ে থাকতে পারে পরীক্ষায় ভারতের সবুজ বিপ্লবের প্রধান উপাদানগুলি কী কী, এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় থাকতে পারে। তো এই যে 12টা উপাদান নিয়ে আলোচনা করলাম, যদি মান 6 প্রশ্ন আসে এই প্রশ্নটা উপাদানগুলো কী কী, তাহলে এই প্রতিটা পয়েন্ট কিন্তু ব্যাখ্যা করে দিতে হবে তোমাদেরকে। ওকে, কিন্তু প্রতিটা পয়েন্ট আলোচনাই করতে হবে। ওকে, তবেই কিন্তু ফুল নাম্বারটা পাবে। এরপর নেক্সট হচ্ছে সবুজ বিপ্লবের উদ্দেশ্য কী। দেখো এই প্রশ্ন কিন্তু মান 2ও থাকতে পারে, মান 2 এর জন্য ইম্পর্টেন্ট। আর মান 6-এর জন্য যে সবুজ বিপ্লব সম্পর্কে যদি জিজ্ঞাসা করে যে সবুজ বলতে কী, তাহলে প্রতিটা পয়েন্ট তোমাদেরকে তুলে ধরতে হবে। ওকে, আর যদি মান 2 থাকে এই যে সবুজ বিপ্লব উদ্দেশ্য কী, হয়তো মান 2 কোশ্চেন করলো, তাহলে এটুকু তোমাদেরকে লিখতে হবে, বাস, আর বেশি কিছু লেখার দরকার নেই। ওকে, কী আছে? 1 নম্বর, খাদ্যে ভারতকে স্বনির্ভর করে তোলা এবং খাদ্যশস্য বিদেশে রপ্তানি করা, এটা হচ্ছে 1 নম্বর উদ্দেশ্য। 2 নম্বর উদ্দেশ্য কি? বিদেশ থেকে খাদ্যশস্য আমদানি বন্ধ করা। এই দুটো ছিল সবুজ বিপ্লবের উদ্দেশ্য। এরপরে ভারতের সবুজ বিপ্লব সম্পর্কে একটু আলোচনা করে দিচ্ছি, এটুকু তোমাদের জানা উচিত। ভারতে 1964 থেকে 65 সালে নবকৃষি কার্যক্রমের মাধ্যমে গ্রহণের মাধ্যমে সবুজ বিপ্লব সূচিত হয়। এবছরে ভারতে খরা হওয়ার ফসল উৎপাদন কমে যায়। এই সময় ভারতে বিদেশ থেকে ধান, গম এর উচ্চ ফলনশীল বীজ এনে ভারতের মৃত্তিকায় পরীক্ষামূলকভাবে চাষ করা হয় এবং দেখা যায় স্থানীয় বীজের উৎপাদন অপেক্ষাকৃত 4 গুণ বেশি হয়। শস্য উৎপাদনের এই অভাবনীয় অগ্রগতির মাধ্যমে ভারতের সবুজ বিপ্লবের সূচনা হয়। দেখো মেক্সিকো থেকে উন্নত মানের গম বীজ আমদানি করে পাঞ্জাব, হরিয়ানা, পশ্চিম উত্তরপ্রদেশের বিভিন্ন স্থানে পরীক্ষামূলকভাবে গম চাষ করা হয়। ডক্টর এম.এস. স্বামীনাথনকে ভারতের সবুজ বিপ্লব দেখো ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হচ্ছে এম.এস. স্বামীনাথনকে, কিন্তু সবুজ বিপ্লবের জনক জিজ্ঞাসা করলে ডক্টর নরম্যান বরলগকে বলা হয়। ওকে, তিনি আলু, গম, চালের জিনতত্ত্ব নিয়ে গবেষণা করেন এবং মেক্সিকোয় বামন প্রজাতির গমের উপর তিনি ফসল সংকরায়ন ঘটান। দেখো এরপর নেক্সট পয়েন্ট, ভারতের কৃষিতে সবুজ বিপ্লবের প্রভাব। দেখো ভারতের কৃষি উন্নতির উদ্দেশ্যে নরম্যান বরলগ নেতৃত্বে ভারতীয় কৃষি বিজ্ঞানী সহযোগিতায় ভারতের তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় 100 কেজি উচ্চ ফলনশীল গম বীজ পাঞ্জাব, হরিয়ানা ও উত্তরপ্রদেশের 7টি জেলাতে পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হয় এবং দেখা যায় হেক্টর প্রতি উৎপাদন আগের তুলনায় 3 থেকে 4 গুণ বৃদ্ধি পেয়েছে। পরবর্তীকালে দেশের বিভিন্ন জায়গায় উচ্চ ফলনশীল বীজের ব্যবহার ও রাসায়নিক সারের প্রয়োগ, কীটনাশকের ব্যবহার ও জলসেচের মাধ্যমে
কৃষিতে শস্যের উৎপাদনে যে অভাবনীয় অগ্রগতি দেখা দেয় তাকেই সবুজ বিপ্লব বলা হয়। তো দেখো এটা হচ্ছে ভারতের কৃষিতে সবুজ বিপ্লবের প্রভাব সম্পর্কে আলোচনা করা হয়েছে। এরপর এই বিষয়গুলো ছাড়াও তোমাদেরকে এই অধ্যায় থেকে যেগুলো প্রশ্ন আরও বেশি করে পড়তে হবে কি কি দেখে নাও, যে সুস্থায়ী কৃষির বৈশিষ্ট্যগুলি লেখো, মিশ্র চাষের সুবিধা অসুবিধাগুলি লেখো, জৈব কৃষির সুবিধা ও অসুবিধাগুলি লেখো, সুস্থায়ী হবে, এখানে বানানটা মিস্টেক আছে তোমরা ঠিক করে নেবে, কৃষির প্রয়োজনীয়তাগুলি লেখো, শ্বেত বিপ্লব সম্পর্কে যা জানো লেখো। তাছাড়া তোমরা আরেকটা প্রশ্ন এড করে নাও, সবুজ বিপ্লবের সুবিধা এবং অসুবিধাগুলি লেখো, ভারতের সবুজ বিপ্লবের সুবিধা এবং অসুবিধাগুলি লেখো। এই প্রশ্ন উত্তর যদি পড়ে রাখতে পারো আশা করি তোমাদের এই চ্যাপ্টারটা একবারেই কমপ্লিট হয়ে যাবে। ওকে, এরপর নেক্সট দেখে নাও কী আছে। এরপরে ভিডিওতে আলোচনা করব ফসল উৎপাদনের মাটির গুরুত্ব নিয়ে। ওকে, ফসল উৎপাদনে মাটির গুরুত্ব নিয়ে দেখো, তোমাদেরকে আরেকবার আমি রিমাইন্ড করে দিচ্ছি, তোমরা যে এই নোটসগুলো পেতে চাও তাহলে দেখতে পাচ্ছ এখানে যে নাম্বারটা দেওয়া আছে সেখানে তোমরা যোগাযোগ করতে পারো। আমি তোমাদের সঙ্গে তোমরা মেসেজ করবে নোটসের জন্য, তাহলে আমি তোমাদের সঙ্গে ঠিক কথা বলে নেব। ওকে, তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।